ডাকসু নেতা মোসাদ্দেক ইউরেনিয়াম দিয়ে ভারতকে উড়িয়ে দেওয়ার কথা বলেন। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্স আলাদা করে দিতে চান। ডাকসু নেতা সালাউদ্দিন আহমদ তো আরও এক ধাপ এগিয়ে গঠনমূলক প্রতিবাদ ও সমালোচনার বিপরীতে ভারত নিয়ে যেন বেফাঁস মন্তব্যের প্রতিযোগিতা চলছে। তরুণ এই নেতাদের পাশাপাশি কখনো কখনো উপদেষ্টারাও এ প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন। ভারত নিয়ে বেফাঁস মন্তব্য করা ব্যক্তিদের সম্পর্কে জেনে নেওয়া যাক। ডাকসু নেতা মোসাদ্দেক আলী এখন ভারতের বিপক্ষে সবচেয়ে সরব তরুণ নেতাদের একজন। তিনি ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। সম্প্রতি তিনি ইউরেনিয়াম নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছেন। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় মোসাদ্দেক বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি হুমকি আসছে ভারত থেকে। তারা কথায় কথায় বলছে যে আমাদের পারমাণবিক দিয়ে উড়িয়ে দেবে, কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস করে দেওয়া যাবে। মোসাদ্দেক বলেন, কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই এমন এক সরকার যারা মৌলভীবাজারের এই কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। ভারতকে ইঙ্গিত করে মোসাদ্দেক আরও বলেছিলেন, একটা কথা আছে, প্রতিবেশী কখনো বন্ধু হয় না, কারণ প্রতিবেশী যদি বন্ধু হতো তাহলে সে প্রতিবেশী থাকতো না, এক পরিবার হয়ে যেত, সীমানা থাকতো না, কাঁটাতার থাকতো না। এর আগে হাদের পর মোসাদ্দেক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ভবনের এক একটা ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। মোসাদ্দেক ভারতকে উদ্দেশ্য করে আরও বলেছেন, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। তিনি এও বলেছেন যে ৭১-এর পর ভারত বাংলাদেশের সম্পদ লুট করার কারণে এ দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। শুধু মোসাদ্দেক না, ভারত নিয়ে বেফাঁস মন্তব্য করে আলোচিত হয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ভারতকে সরাসরি উদ্দেশ্য করে হাসনাত বলেছিলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব। এনসিপির এই নেতা আরও দাবি করেছিলেন, হাসিনার পৃষ্ঠপোষক ভারত অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়ে দিয়েছে। ভারতকে আর পার্শ্ববর্তী দেশ বলার সুযোগ নেই, অবস্থান স্পষ্ট করতে হবে। হাসনাতের এমন মন্তব্যের পর ভারতও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। বন্ধ করা হয়েছিল বাংলাদেশের সকল মেডিকেল ভিসা। ভোগান্তিতে পড়েছিলেন অনেক রোগী। ডাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এখন সারা দেশে বেশ পরিচিত। এ আমারও কিন্তু বারংবার ভারতের বিরুদ্ধে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষ করে হাদির প্রাণহানির পর তার শুটারের ভারতে আশ্রয়ের খবর প্রকাশ হলে আম্মার আরও তেলে বেগুনে চলে ওঠেন। ভারতকে তিনি সীমান্তের ইসরায়েল বলে আখ্যায়িত করেছেন। সালাউদ্দিন আম্মার বলেছেন, শরীফ ওসমান হাদির উত্তরসূরি যারা হইতে চাইতেছে তাদের খুনিও ভারত থেকেই পাঠানো হবে। তিনি আরো বলেছিলেন, ভারত খুনিদের ফেরত না দিলে তাদের সাথে সকল কূটনৈতিক চুক্তি ভেঙে দেব। এছাড়াও বিভিন্ন সময় বক্তৃতা ও স্লোগানে তিনি ভারতকে হুঁশিয়ারি করেছেন। ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েও তা তুলে নিয়েছিলেন আম্মার। তরুণ এই নেতাদের পাশাপাশি নানা সময় ভারত নিয়ে বক্তব্য দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনা সরকারের পতনের আগে আসিফ নজরুল এক বক্তব্যে ২৬ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে বলে দাবি করেছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর উপদেষ্টা হয়ে এতদিনেও সে বিষয়ে কোনো দালালিক বা তথ্যভিত্তিক প্রমাণ তিনি দিতে পারেননি। তবুও অন্তর্বর্তী সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে বলেও উল্লেখ করেছেন আসিফ নজরুল। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলা যাচ্ছে। অথচ বাস্তবতা হলো এখনো সীমান্তে বিএসএফ এর বাংলাদেশের মানুষ প্রাণ হারাচ্ছে। ভারতের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া যেমন স্বাভাবিক, তেমনি বেফাঁস মন্তব্য করে সে প্রতিবাদকে প্রশ্নবিদ্ধ করাও কোনো যৌক্তিক কাজ না, এমনটাই মনে করেন সচেতন মানুষ।